আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান। আমরা এর আগের ক্লাসগুলোতে উদ্ভিদ টিস্যু, প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটু এগুলো থেকে আলাদা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অঙ্গ এবং তন্ত্র। অর্থাৎ আমরা যে উদ্ভিদ টিস্যু, প্রাণী টিস্যু পড়েছি, সেগুলোর সমন্বয়ে যে আমাদের দেহের অঙ্গ এবং তন্ত্রগুলো রয়েছে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, শুরু করা যাক। আমরা একটু বইয়ে চলে যাই, পেজ নাম্বার 40 দেখো। অঙ্গ ও তন্ত্র এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি। আমরা টিস্যু পড়েছি কি, আর এটা কি বলেছে, এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি এবং একটা নির্দিষ্ট কাজ করতে সক্ষম প্রাণী দেহের অংশ বিশেষকে অঙ্গ বলে। অঙ্গ কাকে বলে তোমরা এখান থেকে একটু দাগিয়ে নাও। এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি এবং একটা নির্দিষ্ট কাজ করতে সক্ষম প্রাণী দেহের অংশ বিশেষকে অঙ্গ বলে। অর্থাৎ কোনো অঙ্গে একে অথবা একাধিক ধরনের টিস্যু থাকতে পারে। যেমন আমরা পড়েছি তরল যোজক টিস্যু, সরল টিস্যু, ভাজক টিস্যু, এরকম। এবং এই অঙ্গ কোনো না কোনো নির্দিষ্ট কাজ করতে পারে। এই অঙ্গ আমাদের দেহের কোনো না কোনো কিন্তু কাজ করবে। দেহের অঙ্গসমূহ নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি বলে। ঠিক আছে, তো অবস্থান ভেদে মানবদেহে কয় ধরনের অঙ্গ আছে? দুই ধরনের অঙ্গ। এটি একটু দাগিয়ে নাও, দুই ধরনের অঙ্গ। আমরা স্বাভাবিকভাবে এটা বুঝতে পারি যে আমাদের বাহ্যিক কিছু অঙ্গ আছে যেটা আমরা উপর থেকে দেখতে পাই, এবং অভ্যন্তরীণ কিছু অঙ্গ আছে যেটা আসলে আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই না। এটার উপর এই দুটোই কিন্তু মূলত হচ্ছে অবস্থান ভেদে মানুষের দু ধরনের অঙ্গ। চোখ, কান, নাক, হাত, পা, মাথা, আমরা কিন্তু এগুলো স্বাভাবিকভাবেই দেখতে পাই। এগুলো হচ্ছে বাহ্যিক অংশ, মানে বাইরে থেকে যে অঙ্গগুলোকে আমরা প্রত্যক্ষ করতে পারি। বাহ্যিক অঙ্গ সংস্থান সম্বন্ধে জীববিজ্ঞানের যে শাখায় বিশদভাবে আলোচনা করা হয় তাকে বহি অঙ্গ সংস্থান বা এক্সটার্নাল মরফোলজি বলে। আর জীবদেহের ভিতরের অঙ্গগুলো সম্বন্ধে জীববিজ্ঞানের যে শাখায় বিশদভাবে আলোচনা করা হয় তাকে অন্ত অঙ্গ সংস্থান, মানে অন্ত মানে ভিতর যেটা বলা হয়, সেই অন্ত অঙ্গ সংস্থান বা ইন্টারনাল মরফোলজি বা অ্যানাটমি বলে। এরকম কিছু অঙ্গ যেমন পাকস্থলী, ডিউডেনাম, ইলিয়াম, মলাশয়, হৃৎপিণ্ড, যকৃত, অগ্নাশয়, প্লীহা, ফুসফুস, বৃক্ক, শুক্রাশয়, ডিম্বাশয়, এগুলো হচ্ছে মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গ। তাহলে আমাদের বাহ্যিক অঙ্গ কি, অভ্যন্তরীণ অঙ্গ কি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে তন্ত্র। আমরা এতক্ষণ পড়লাম অঙ্গ। তন্ত্র কি? আমরা যদি এক কথায় বলি, একাধিক অঙ্গের সমন্বয়। একাধিক অঙ্গের সমন্বয়। পরিপাক, শ্বসন, রেচন, প্রজনন ইত্যাদি শারীরবৃত্তীয় কাজ করার জন্য প্রাণীদেহে কতগুলো অঙ্গের সমন্বয়ে বিভিন্ন তন্ত্র গঠিত হয়। নিচে মানবদেহের কয়েকটি উল্লেখযোগ্য তন্ত্রের ধারণা দেওয়া হলো। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই যেটি কথা বলেছি সেটা হচ্ছে পরিপাকতন্ত্র। পরিপাক মানে কি? আমরা খাদ্যদ্রব্য গ্রহণ করি এবং সেটা হজম করি এবং অপাচ্য অংশ আমাদের দেহ থেকে বের হয়ে যায়, এটাই হচ্ছে পরিপাক সিস্টেম। আর এই পরিপাক সিস্টেমে যে সকল অঙ্গগুলো কাজ করে সবগুলোকে মিলেই কিন্তু পরিপাকতন্ত্র গঠিত হয়েছে, যাকে কিনা বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম। এই তন্ত্র খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ এবং অপাচ্য খাদ্যাংশ নিষ্কাশনের সাথে জড়িত। পরিপাকতন্ত্রের দুটি প্রধান অংশ থাকে। পরিপাকতন্ত্রের কয়টি প্রধান অংশ থাকে? দুটি প্রধান অংশ থাকে। আমরা পরবর্তী অধ্যায়গুলোতে এই বিষয়ে আলোচনা করা আছে, আমরা সেখানে দেখব এটা সম্পর্কে বিস্তারিত। এখন শুধু জাস্ট আমরা এটার সেন্সটা নিয়ে নিই যে পরিপাকতন্ত্রের দুটি প্রধান অংশ থাকে। একটা হচ্ছে পৌষ্টিক নালী, হ্যাঁ, যে এবং একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। একটা হচ্ছে নালী, একটা হচ্ছে গ্রন্থি। মুখছিদ্র, অর্থাৎ আমরা যে কথা বলি সেই মুখের ছিদ্রটা, মুখ গহ্বর, ভিতরের গহ্বরটা গলবিল, যেটা গলা দিয়ে যেটা থেকে খাদ্য নামে। অন্ন নালী, খাবারের চলনের নালীটা, যে নালীটা পার হয়ে যেয়ে পাকস্থলীতে খাবার পৌঁছায়। পাকস্থলী থেকে ডিউডিনামে যায়, ডিউডিনাম থেকে ইলিয়াম, ইলিয়াম থেকে রেকটাম বা মলাশয়।
এবং পায়ুছিদ্র নিয়ে পৌষ্টিকনালী গঠিত, মানে পায়ুছিদ্র পথে আমাদের শরীরে বজ্র যেটা থাকে সেটা কিন্তু বের হয়ে যায়। মানুষের লালা গ্রন্থি, এই লালা গ্রন্থি কি করে আমি একটু বলি, যে লালা গ্রন্থিটা কিন্তু আমাদের খাবার হজমে সাহায্য করে, এটা যেমন। আরটা হচ্ছে খাবারকে মুখের ভিতরে যে ভেঙে গুড়ি গুড়ি করার ক্ষেত্রে কিন্তু এটা একটা কাজ করে থাকে। যকৃত এবং অগ্নাশয় পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে। এই তিনটা অংশ কিন্তু পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে। কি কি? লালা গ্রন্থি, যকৃত এবং অগ্নাশয়। এইসব গ্রন্থির নিঃসৃত রস, আমরা জানি গ্রন্থি থেকে নিঃসৃত রসকে কি বলা হয়? হরমোন বলা হয়। সেই গ্রন্থি থেকে নিঃসৃত রস কিন্তু খাদ্য পরিপাকে সহায়তা করে। আমরা যদি পরিপাকতন্ত্রের একটু চিত্রে যাই, দেখো বইয়ে তোমাদের একটি চিত্র দেয়া আছে, পরিপাকতন্ত্রের চিত্র। এই যে এই চিত্রটা দেখতে পাচ্ছ, যে মুখ বিবর বা মুখ গহ্বর যেটাকে বলা হয়, ঠিক এই মুখ গহ্বর পরবর্তী এই অংশটুকু হচ্ছে গলবিল। গলবিলের পরে এইটুকু যে অংশটা পাকস্থলীর আগ পর্যন্ত, এটা কিন্তু অন্ননালী বা খাদ্যনালী বলা হয়। এবং এখান থেকে কিন্তু খাদ্যনালীটা ঠিক এই জায়গাটায় কিন্তু পাকস্থলীটা থাকে, যে যকৃত, এখানে হচ্ছে যকৃত, এইটুকু জায়গায় যকৃত, আর পাকস্থলীটা হচ্ছে এইখানে। এই খাদ্যনালী থেকে পাকস্থলীতে আসে, পাকস্থলী থেকে বৃহদন্ত্রে প্রবেশ করে, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে প্রবেশ করে, ক্ষুদ্রান্ত থেকে বৃহদন্ত্রে প্রবেশ করে, সেখান থেকে কিন্তু মলাশয়ে এই বায়ুপথে কিন্তু বজ্র পদার্থটা বের হয়ে যায়। তো এরপরে যেটা আছে দেখো শ্বসনতন্ত্র দেখো নাটার সাথে কেমন শ্বাস প্রশ্বাসের একটা মিল আছে। রেসপিরেটরি সিস্টেম যেটাকে বলা হয় শ্বসনতন্ত্র, শ্বাস প্রশ্বাসের যে তন্ত্রটা। নাসারন্ধ্র মানে নাকের যে ছিদ্র, গলবিল, গলা, ল্যারিংস, গলবিলের পরে অবস্থিত ট্রাকিয়া, এই ল্যারিংসের পাশে অবস্থিত ব্রঙ্কাস, ট্রাকিয়ার সাথে অবস্থিত ব্রঙ্কিওল, একই পাশাপাশি অবস্থিত অ্যালভিউলাই, এবং এক জোড়া ফুসফুস নিয়ে কিন্তু মানুষের শ্বসনতন্ত্র গঠিত। আমাদের বইয়ে শ্বসনতন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা আছে, সেখানে আমরা এগুলো প্রত্যেকটি অংশ নিয়ে কিন্তু বিস্তারিতভাবে জানবো। এই তন্ত্র মানুষের দেহে সঞ্চিত খাদ্যকে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেনের সাহায্যে জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে। যেমন এই যে আমরা পরিবেশ থেকে যে অক্সিজেন গ্রহণ করি, সেটা যখন আমাদের দেহে প্রবেশ করে, রক্তের সাথে মিশে যেয়ে কিন্তু হিমোগ্লোবিন তৈরি করে, যেটা আমাদের শরীরের জন্য একান্তই দরকার। এটা না থাকলে কিন্তু আমরা বাঁচতে পারবো না, বা রেড ব্লাড সেল কিন্তু আমাদের শরীরে কাজ করবে না। এই শক্তি দেহের দৈনন্দিন কাজে সহায়তা করে। তাহলে আমরা শ্বাস প্রশ্বাসের কারণে কিন্তু বেঁচে আছি, তার মানে শ্বসনতন্ত্রের গুরুত্বটা কিন্তু অনেক বেশি। এরপরে আসছে দেখো শ্বসনতন্ত্রের চিত্রটা যদি আমরা একটু দেখে আসি, যে শ্বাসনালী, এই যে নাসারন্ধ্র, নাক থেকে খাদ্যনালীর সাথেই একটি আছে হচ্ছে শ্বাসনালী। এই যে আমরা অনেক সময় বলি যখন খাবার গ্রহণ করি তখন আমাদের কাশি হয় এই কারণে যে অন্ননালীর শ্বাসনালী দুটো কিন্তু পাশাপাশি অবস্থান করে, আর ওই খাদ্যটা অন্ননালীতে না যেয়ে যদি শ্বাসনালীতে প্রবেশ করে তখন কিন্তু আমাদের সেই কাশিটা চলে আসে, মানে খাবারটা যখন শ্বাসনালীতে প্রবেশ করে। তো যাই হোক, তো শ্বাসনালীর পরে আছে দেখো ফুসফুস। শ্বাসনালী এখানে এসে ফুসফুসের সাথে মিলিত হচ্ছে, ফুসফুস একটি ডান একটি বাম। তারপরে এখানে আছে হচ্ছে ডায়াফ্রাম, এখানে কি আছে? ডায়াফ্রাম, এবং ডায়াফ্রামের নিচে কিন্তু এখানে পাকস্থলীটার অবস্থান। তো আমাদের শ্বসনতন্ত্র এই অংশগুলো নিয়ে গঠিত। এরপরে আসছে স্নায়ুতন্ত্র। আমরা এর আগে পড়েছি স্নায়ুতন্ত্র হচ্ছে নার্ভাস সিস্টেম, যেটা থেকে উদ্দীপনা এক স্থান থেকে অন্য স্থানে যায়, এবং আমরা ভালো মন্দ, এছাড়াও হচ্ছে ব্যথা, আদর ভালোবাসা, এগুলো আমরা এর সাহায্যে অনুভব করতে পারি। দেহের বাইরে এবং ভিতরের উদ্দীপনা গ্রহণ করা, বাইরে এবং ভিতরে। আমাদের মন খারাপ হলে সেটা কিন্তু ভিতরে থাকে, এবং সেই উদ্দীপনাটা কিন্তু আমাদের বোঝা যায় যে আসলে এখন মন খারাপ। আবার দেহের বাইরে যদি আমাদের মশা কামড় দেয়, বা আমরা যদি ব্যথা পাই, হাত পা কেটে যায়, সেটাও কিন্তু ভিতরে এক ধরনের ব্যথার সৃষ্টি করে। বা কোনো যদি ভালো সংবাদ হয়, যে খুশির যে বিষয়টা, এটাও কিন্তু স্নায়ুতন্ত্র থেকেই মূলত আসে, এবং সেই ইচ্ছা অনুযায়ী উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করে। যেমন আমরা সুখ পেলে বা আনন্দ পেলে কিন্তু আমরা হাসি, আবার দুঃখ পেলে কান্না করি। এই যে উপযুক্ত প্রতিক্রিয়া, এটা কিন্তু এই তন্ত্রের কাজ। মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড এবং করটিক স্নায়ু নিয়ে স্নায়ুতন্ত্র গঠিত। মস্তিষ্ক কি, সুষুম্না কাণ্ড কি এবং করটিক স্নায়ু কি, এটা আমরা কিন্তু পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তারপরে বলি যে আমাদের যে মাথা যেটাকে বলি, এই মাথার অংশটাই কিন্তু ওপরের অংশটা হচ্ছে মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড যেটা হচ্ছে আমাদের মেরুদণ্ডের ভিতরে প্রবেশ করেছে মাথার সাথে, যার কানেকশন আছে, এবং করটিক স্নায়ু মানে আমাদের এই মস্তিষ্কের এখানে একটি করটিকা আছে, এর ভিতরে এই স্নায়ুটা কিন্তু সুরক্ষিত অবস্থায় থাকে। এইগুলো নিয়ে কিন্তু স্নায়ুতন্ত্র গঠিত।
এছাড়া স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নামে স্নায়ুতন্ত্রের আরও একটি অংশ আছে। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নিজে নিজে ক্রিয়াশীল, মানে অটোমেটিক এটা কাজ করবে। স্নায়ুতন্ত্রের এই অংশ দেহের অনৈচ্ছিক পেশির কাজগুলো নিয়ন্ত্রণ করে। এই অংশটা কি নিয়ন্ত্রণ করে? অনৈচ্ছিক পেশি, মানে আমরা পড়েছিলাম অনৈচ্ছিক পেশি কোনগুলো, যেগুলো আমরা চাইলেও ইচ্ছামতো নাড়াচাড়া করতে পারি না, যেমন পাকস্থলীর পেশি এক ধরনের অনৈচ্ছিক পেশি, হৃদপেশি এটাও এক ধরনের অনৈচ্ছিক পেশি। তো স্নায়ুতন্ত্র কি কি দিয়ে তৈরি বা কি আছে স্নায়ুতন্ত্রে আমরা যদি একটু দেখি, যে এখানে দেখো চিত্রে দেওয়া আছে মস্তিষ্ক, মাথার এই অংশটা মস্তিষ্ক, এবং এটাই কিন্তু উপরে যে এটাই কিন্তু করটিকা বলা হয়, এই মস্তিষ্কের উপরের হাড়টাকে বলা হয় করটিকা, এবং এখানেই করটিক স্নায়ুটা সুসজ্জিত রয়েছে। এরপরে মেরুরজ্জু, এই যে এই স্নায়ুটার সাথে মেরুদণ্ডের ভিতরে যে রজ্জুটা ভিতরে চলে গিয়েছে এটা কিন্তু মেরুরজ্জ, এবং এই স্নায়ুর উদ্দীপনা কিন্তু এই সমগ্র শরীরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেটা কিসের সাহায্যে? নিউরনের সাহায্যে, সেটা আমরা পড়েছি এর আগের ক্লাসে। এরপরে যেটা আলোচনা করা হয়েছে রেচনতন্ত্র। রেচনতন্ত্র দেখো, বিভিন্ন শারীরবৃত্তীয় বিপাক ক্রিয়ার ফলে শরীরে উপজাত দ্রব্য হিসেবে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ তৈরি হয়। কি তৈরি হয়? নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ। কি কোন ক্রিয়ার ফলে? বিপাক ক্রিয়ার ফলে। এসব বজ্র পদার্থ সাধারণত দেহের জন্য ক্ষতিকর, মানে যেটা আমরা গ্রহণ করার ফলে উচ্ছিষ্ট অংশটা কিন্তু আমাদের দেহের জন্য ক্ষতিকর। দেহ থেকে নিষ্কাশনের প্রয়োজন হয়। দেহ থেকে এসব অপ্রয়োজনীয় বজ্র পদার্থ নিষ্কাশন করার পদ্ধতিকে রেচন প্রক্রিয়া বলে। তাহলে রেচন প্রক্রিয়া কাকে বলে? যে আমরা খাবার গ্রহণ করি, সেখান থেকে যে উচ্ছিষ্ট অংশটা থাকে বা অপ্রয়োজনীয় যে বজ্রটা তৈরি হয়, সেই পদার্থ দ্বারা নিষ্কাশন করার পদ্ধতি কিন্তু রেচন পদ্ধতি বা রেচন প্রক্রিয়া। যে তন্ত্রের সাহায্যে রেচন প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে বলা হয় রেচনতন্ত্র। কি বলা হয়? রেচনতন্ত্র। একজোড়া বৃক্ক, একজোড়া ইউরেটার অর্থাৎ হচ্ছে মূত্রথলি, যেটাকে বলা হয় মূত্রনালী, একটি মূত্রথলি এবং একটি মূত্রনালী ইউরেথ্রো নিয়ে মানুষের রেচন। ইউরেটার মূত্রথলির সাথে এবং মূত্রনালীর সাথে কানেক্টেড। আমরা যদি একটু চিত্রে যাই রেচনতন্ত্রে, তাহলে আমরা স্পষ্ট দেখতে পাবো এই যে রেচনতন্ত্র। বৃক্ক কি বলা হয়? আমাদের দেহের ছাকনি বলা হয়, অর্থাৎ যে আমরা খাবার গ্রহণের পরে যেটা প্রয়োজনীয় অংশ, বৃক্ক কি করবে? সেটা ছেঁকে রেখে দিবে এবং বজ্রটা ওই ছাকনির ছিদ্র দিয়ে চলে আসবে। কোথায় চলে আসবে? ইউরেটারে। ইউরেটার থেকে কোথায় এসে জমা হবে? মূত্রথলিতে, যেটা মূত্র আকারে জমা হয়, এবং মূত্রনালীর মাধ্যমে কিন্তু এই বজ্রটা কিন্তু বের হয়ে আসে। এরপরে যেটা আলোচনা করা হয়েছে জননতন্ত্র। এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, মানে এটা প্রাণীদের বংশ বিস্তারের কাজে বা বংশ বিস্তারের ধারাকে রক্ষিত রাখে। প্রজাতির ধারাকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করার জন্য এই তন্ত্র নিজস্ব বৈশিষ্ট্যযুক্ত নতুন প্রজন্ম সৃষ্টির লক্ষ্যে গ্যামেট অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করে। পুরুষের ক্ষেত্রে শুক্রাণু তৈরি হয় এবং স্ত্রীর ক্ষেত্রে ডিম্বাণু তৈরি হয়। এটি ভ্রূণ ও শিশু ধারক অঙ্গ নিয়ে গঠিত হয়। এটি কি নিয়ে তৈরি হয়? ভ্রূণ ও শিশু ধারক অঙ্গ নিয়ে গঠিত হয়। সাধারণত পরিণত বয়সে জননতন্ত্রের মাধ্যমে প্রাণী প্রজনন ক্ষমতা অর্জন করে, অর্থাৎ একটা পরিণত বয়সে কিন্তু এই জননতন্ত্রের কার্যকারিতা শুরু হয়। এভাবে প্রজননের মাধ্যমে প্রজাতির ধারা অব্যাহত থাকে, অর্থাৎ বংশধারা বজায় থাকে। মানুষ একলিঙ্গ প্রাণী, অর্থাৎ একটি মানুষ কেবলমাত্র একটি লিঙ্গেরই অধিকারী হতে পারবে, হয় পুংলিঙ্গ না হয় স্ত্রীলিঙ্গ। পুরুষ মানুষের দেহে পুরুষ প্রজনন তন্ত্র এবং স্ত্রী লোকের দেহে স্ত্রী প্রজনন তন্ত্র থাকে। আমরা যদি একটু চিত্রে লক্ষ্য করি প্রজনন তন্ত্র, তাহলে দেখতে পাবো। আচ্ছা, আমাদের বইয়ে প্রজননতন্ত্রের চিত্রটা এখানে নেই, তবে এখানে অন্তঃক্ষরা গ্রন্থির এখানে একটু দেখানো আছে, একটু বলি যে এটা হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্র, এটা হচ্ছে পুরুষ প্রজননতন্ত্র। এখান থেকে শুক্রাণু উৎপন্ন হয়, এখান থেকে ডিম্বাণু উৎপন্ন হয়। তো এরপরে যেটা আলোচনা করা হয়েছে ত্বকতন্ত্র। ত্বক কি? আমরা জানি আমাদের শরীরের উপরে যে অংশটা থাকে সেটাকেই ত্বক বলি। সেটা হতে পারে আমাদের মুখের ত্বক, হাতের ত্বক, পায়ের ত্বক। আমাদের প্রতিটি স্থানের ত্বক কিন্তু এক এক স্থানের ত্বক কিন্তু আলাদা, এক এক স্থানের ত্বক হচ্ছে এক এক রকম। দেহের বাইরের দিকে যে আচ্ছাদনকারী আবরণ থাকে,
কিকারী, আচ্ছাদনকারী, মানে আবরণী যেটাকে বলা হয় তাকে ত্বক বা চামড়া বলে। কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থি এই ত্বক দেহকে আচ্ছাদন করে রাখে, বাইরের আঘাত থেকে এবং জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। এছাড়াও দেহের জলীয় অংশকে দেহের ভিতরে কিন্তু সংরক্ষণ করে রাখে এই ত্বকতন্ত্র। এরপর আসছে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা মানে কি? অন্তঃক্ষরা, ভেতর থেকে ক্ষরণকারী গ্রন্থি, এক কথায় হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি অর্থাৎ হরমোন যেটাকে বলা হয়। প্রাণীদেহে কতগুলো নালীবিহীন বা অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, আর এই নালীহীন বা অন্তঃক্ষরা গ্রন্থিগুলোই কিন্তু আসলে হরমোন বলে পরিচিত। এসব গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলে। দেখো এখানে স্পষ্ট বলেছে যে এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রস হচ্ছে কি? হরমোন। পরিবহন করার জন্য এর কোনো নির্দিষ্ট নালী থাকে না, শুধু রক্তের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে হরমোন পরিবাহিত হয়। কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে। পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অগ্নাশয়, আইরিস অফ ল্যাঙ্গারহ্যান্স, সুপ্রারেনাল ইত্যাদি গ্রন্থির সমন্বয়ে অন্তঃক্ষরা গ্রন্থি গঠিত হয়। অর্থাৎ এই গ্রন্থিগুলো কিন্তু প্রতিটি মানুষের দেহেই অবস্থান করে বিভিন্ন কাজ কিন্তু দেহের ভিতরে সম্পন্ন করছে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্গ এবং তন্ত্রের মধ্যে কি পার্থক্য বা তাদের কি বর্ণনা হতে পারে সেটা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে বোঝার সুবিধার জন্য একটি চার্ট করে রেখেছি। আমরা এখন একটু বোর্ডে যাব, বোর্ডে এক নজরে দেখে আসব অঙ্গ এবং তন্ত্র সম্পর্কে। দেখো এখানে অঙ্গ একাধিক টিস্যু দিয়ে তৈরি। অঙ্গ কি? একাধিক টিস্যু দিয়ে তৈরি, আমরা যে এক কথায় জানি। এবং অঙ্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। এবং বাহ্যিক অঙ্গসমূহ নিয়ে বাহ্যিক অঙ্গ সংস্থান এবং অভ্যন্তরীণ অঙ্গসমূহ নিয়ে অন্ত অঙ্গ সংস্থান গঠিত হয়েছে। বাহ্যিক অঙ্গের কিছু উদাহরণ হচ্ছে চোখ, কান, হাত, পা, নাক এসব। আর হচ্ছে অভ্যন্তরীণ অঙ্গ কিছু উদাহরণ হচ্ছে পাকস্থলী, অগ্নাশয়, প্লীহা, ফুসফুস ইত্যাদি। আর তন্ত্র কি? একাধিক অঙ্গের সমন্বয়, যেমন পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, স্নায়ুতন্ত্র, রেচনতন্ত্র, জননতন্ত্র, ত্বকতন্ত্র, অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র। তো তোমরা বাসায় যে কাজটি করবে সেটা হচ্ছে অঙ্গ এবং তন্ত্র সম্পর্কে একটি পার্থক্যের একটি চার্ট তৈরি করবে এবং এটা তোমরা শ্রেণী শিক্ষককে দিবে যে অঙ্গ কি এবং তন্ত্র কি, অঙ্গের কাজ কি এবং তন্ত্রের কাজ কি। এই বিষয়ে আমি তোমাদেরকে আরো স্পষ্ট করে দিলাম যে পার্থক্যগুলো কি বিষয়ে আসবে, অঙ্গ কি, তন্ত্র কি, অঙ্গের কাজ কি, তন্ত্রের কাজ কি, অঙ্গ কি দিয়ে তৈরি, তন্ত্র কি দিয়ে তৈরি। এই বিষয়গুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে তোমরা এর পার্থক্যটা করতে পারবে। তো এরপরে আমাদের যে আলোচ্য বিষয় আছে সেটি হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। তো আমি তোমাদেরকে একটু বলি, এই অণুবীক্ষণ যন্ত্রটা কিন্তু আসলে আমাদের যেটা পড়ার বিষয় যেটা বলা হয় পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে না, কিন্তু আমাদের ব্যবহারিক পরীক্ষার জন্য কিন্তু এই অণুবীক্ষণ যন্ত্র কাজে লাগবে। আমাদের বইয়ে 3 ধরনের অণুবীক্ষণ যন্ত্রের কথা বলা আছে: সরল অণুবীক্ষণ যন্ত্র, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র এবং আরেকটি অণুবীক্ষণ যন্ত্রের কথা বলা আছে, এটা হচ্ছে ইলেকট্রনীয় অণুবীক্ষণ যন্ত্র। অর্থাৎ যখন সরল অণুবীক্ষণ যন্ত্র কাজ করবে না তখন আমরা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করব, এবং ওটা যখন কাজ করবে না আরও সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় জানার জন্য আমরা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।